হেই এভরিওয়ান, হলিউডের জগতে স্বাগতম। আজ আমি তোমাদের রিসেন্টলি রিলিজ হওয়া একটি সিনেমার কাহিনী শোনাবো। এক ভয়ঙ্কর প্রায়শ্চিত্তের গল্প। মানুষ মাত্রই তো ভুল করে থাকে, আর যখন সেই ভুলের বদৌলতে নিজের জীবন বলিদান দিতে হয় তখন সেই ভুলটা সবার হৃদয়েই দাগ কেটে যায়। আজ এমনই একটি হৃদয়ে দাগ কেটে যাওয়া মুভির গল্প শোনাবো, যে মুভিতে সবার অভিনয় সত্যি হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতোই ছিল। তো দেরি না করে চলো যাওয়া যাক মুভির কাহিনীতে। হলিউড প্রেজেন্টিং দাগি মুভিটি রিলিজ হয় 2025 সালে। তো মুভির শুরুতেই আমরা এক দাগি আসামিকে দেখতে পাই, যে বিগত 14 বছর ধরে কোনো একটা পাপের প্রায়শ্চিত্ত করে জেল থেকে ছাড়া পায়। গল্পে এই দাগি আসামির নাম হলো নিশান, আর এই নিশান চরিত্রের অভিনয় করেছে আরফান নিশো। এখন নিশান যখন জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি যাচ্ছিল, তখন সে তার জীবনের অতীতের কিছু ঘটনা মনে করে। অতীতের কথাগুলো মনে করতেই সে অনেক ভয় পেয়ে যায়। তারপরও সে অনেক কষ্ট করে দীর্ঘ 14 বছর পর বাড়িতে ফিরে। নিশানকে দেখে তার বাবা মা অনেক অবাক হয়ে যায়। তখন আবারও নিশানের পূর্বের কিছু স্মৃতি মনে পড়ে। তখন আমাদের দেখানো হয় নিশানের অতীত জীবন। দেখা যায় 2008 সালের ইন্ডিয়াতে তখন তত্ত্বাবধায়ক সরকার। দেশের অবস্থা খুব একটা ভালো নয়। তখন দেখা যায় নিশান ইন্ডিয়া থেকে কোনো একটা পণ্য বাংলাদেশে নিয়ে আসে। তার এই কাজের সূত্রে মাঝে মাঝে নিশানকে ইন্ডিয়া যেতে হতো, যে বিষয়টা তার গার্লফ্রেন্ডের একদমই ভালো লাগতো না। নিশানের একটা গার্লফ্রেন্ড ছিল, যার নাম ছিল জেরিন। সে জেরিনকে খুবই ভালোবাসতো, আর এই জেরিন চরিত্রে অভিনয় করেছে তমা মির্জা। জেরিন প্রচণ্ড সুন্দরী একটা মেয়ে। তার বাবা একজন ইঞ্জিনিয়ার। তবে জেরিনও খুব ভালোবাসে নিশানকে। তবে মাঝে মাঝে নিশান কোথায় চলে যায় এই ব্যাপারটা নিয়ে জেরিনের খুব মন খারাপ ছিল। তবে নিশান ব্যাপারটা এড়িয়ে যায়। তবে নিশান একটা অবৈধ কাজে জড়িত। দেশের চাকরির বাজার তেমন ভালো ছিল না, আর নিশানও তেমন ব্রিলিয়ান্ট কোনো ছাত্র ছিল না। তাই দ্রুত বড়লোক হয়ে নিজের প্রেমিকাকে বিয়ে করার জন্য নিশান বেছে নেয় স্মাগলিংয়ের পথ। নিশান বাংলাদেশ থেকে ভারতে বিভিন্ন জিনিস চোরাচালান করত। ভারতে তার বস ছিল রঞ্জিত নামের একজন লোক। স্মাগলিং করার জন্য মাঝে মাঝে নিশানকে ভারতে সপ্তাহখানেকের জন্য সময় দিতে হতো। আর এই সময়টাতে জেরিন নিশানকে খুঁজে পেত না। আর যখনই সে ফিরে আসতো তখনই জেরিনের সাথে তার অনেক ভালো সময় কাটতো। মাঝের সময় ঠিকমতো নিশানকে না পেয়ে সে অভিমান করে থাকতো, আর নিশান অনেক বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে নিত জেরিনকে। এইভাবেই তাদের ভালোবাসা এগোতে থাকে। নিশানের একটা কাছের বন্ধু ছিল, যার নাম ছিল বাবু। একদিন নিশান জেরিনকে নিয়ে বাবুদের বাড়িতে গিয়ে ওঠে। সেখানে তারা কিছু রোমান্টিক সময় পার করছিল। তখনই সেখানে বাবুর বাবা চলে আসে, এবং সে এসে বিষয়টি অনুমান করতে পারে। তবে ভাগ্যক্রমে নিশান আর জেরিন পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে এরপর থেকে জেরিন নিশানকে বিয়ের জন্য চাপ দিতে থাকে, আর বলে দেয় বিয়ে ছাড়া তোমার আর আমার মধ্যে এই 4 দেয়ালের মাঝে আর কিচ্ছু হবে না। এদিকে জেরিনের পরিবার তার জন্য ছেলে খুঁজতে থাকে। জেরিনের বাবা যেহেতু সমাজের বিশিষ্ট ইঞ্জিনিয়ার, আর জেরিন দেখতে সুন্দরী, তাই তার ভালো ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসতে থাকে। এদিকে আমরা দেখি নিশান কোনো কাজবাজ না করায় তার বাবা তার উপর অনেক ক্ষিপ্ত। তাকে কোনো একটা কাজে যেতে বললে নিশান বলে, আমাকে দিয়ে এসব কিছুই হবে না, আমি ব্যবসা করব। এইসব নিয়ে বাপ ছেলের কথা বলার মাঝেই সেখানে জেরিন চলে আসে। তো এসে জেরিন নিশানকে বিয়ের কথা বলে, আর বলে তুমি যদি আমাকে এখন বিয়ে না করো তাহলে আমার বাড়ি থেকে আমাকে বিয়ে দিয়ে দেবে, আর তারপর আমরা আর কখনোই এক হতে পারবো না। এরপর সে নিশানকে একটা তারিখও জানায়, আর বলে সে যেন এই তারিখে গিয়ে তার বাবার সাথে দেখা করে। জেরিন তাকে এটাও বলে, যদি তুমি এটা করতে না পারো তাহলে আমাকে ভুলে যেও। তখন নিশানও রাজি হয়ে যায়, কারণ সেও যে জেরিনকে খুবই ভালোবাসে। তাই সে সিদ্ধান্ত নেয় যে জেরিনের বিয়ে হওয়ার আগে সে তার বাবার কাছে যাবে, আর তাদের বিয়ের ব্যাপারে প্রস্তাব দেবে। তো নিশান মনে মনে ভেবেছিল যে জেরিনের দেওয়া সেই তারিখ আসার আগে সে আরেকবার চোরাচালান করবে, এবং মোটা অঙ্কের একটা দান মারবে। কিন্তু এবার সে ভারতে গিয়ে একটা ঝামেলায় পড়ে যায়। সীমান্তে বর্ডার গার্ডের হামলার শিকার হয়, যার ফলে নিশানের দেশে ফিরতে দেরি হয়ে যায়।
এদিকে জেরিন নিশানকে বিয়ের আগে আসতে না দেখে সে ধরে নেয় নিশান আসলে তার সাথে টাইম পাস করেছে। সে হয়তো তাকে সত্যিকারের ভালোই বাসেনি। তবুও জেরিন নিশানকে খোঁজার জন্য নিশানের বন্ধু বাবুর কাছে যায়। তখন বাবু জানায় ব্যবসার কাজে নিশান আগরতলা গেছে। এটা শুনে জেরিন ছুটে যায় নিশানের বাবার কাছে। তখন নিশানের বাবা জানায় নিশান বীর মানুষ না, তুমি অন্য কাউকে বিয়ে করে নাও, না হলে ওর পিছনে পড়ে তোমার জীবনটাও নষ্ট হয়ে যাবে। এরপর কাহিনী আবারও শিফট হয় ইন্ডিয়াতে। তখন দেখা যায় ইন্ডিয়াতে নিশান চোরাকারবারি করতে গিয়ে বর্ডারে অল্পের জন্য বেঁচে যায়, কিন্তু তার সাথে একজন গুলি খায় এবং তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর নিশান সেখান থেকে সব কাজ শেষ করে দেশে চলে আসে এবং জেরিনকে খোঁজা শুরু করে। তারপর নিশান তার বন্ধু বাবুর কাছে যায়। তখন সে তার বন্ধুর কাছ থেকে জানতে পারে যে জেরিনের বিয়ে হয়ে গেছে। ফলে সে পাগলের মতো ছুটে যায় জেরিনের বাসায়। নিশান তখন জেরিনকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে এবং তার ভালোবাসার কথা বলতে থাকে। তখনই সেখানে জেরিনের হাজবেন্ড সোহাগ চলে আসে। মূলত এই সোহাগের সাথেই জেরিনের বাবা তার বিয়ে ঠিক করে রেখেছিল, কিন্তু জেরিন এতদিন বিয়েতে মত দেয়নি। কিন্তু যখন সে নিশানের কোনো খোঁজ পেল না, নিশানের পরিবার তাকে ফিরিয়ে দিল, তখন সে বাধ্য হয়ে সোহাগকে বিয়ে করেছে। আজকে তাদের বিয়ের 4-5 দিন। এরই মধ্যে জেরিন সোহাগকেও ভালোবেসে ফেলেছে, তাই সে তার বাকি জীবনটা তার সাথেই থাকতে চায়। কিন্তু নিশান অনেক কান্নাকাটি করতে থাকে। সোহাগ তখন জেরিনকে বলে, এটাই তাহলে তোমার সেই নিশান যার কথা তুমি বলেছিলে? তুমি তো বলেছিলে সে তোমার সাথে টাইম পাস করেছে, তোমাকে ফেলে চলে গিয়েছে, কিন্তু সে তো টাইম পাস করেনি, তোমাকে সত্যিকারেই ভালোবেসেছে। জেরিন তখন জানায় এই সব আবেগী কথা, সেগুলো ইগো থেকে বলছে, কালকে সে সব ভুলে যাবে। এরপর সে নিশানকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন নিশান আবারও সোহাগকে ফোন করে। তাই সোহাগ নিজেকে তৃতীয় ব্যক্তি মনে করে আর বলে, ভুল করে চলে এসেছে তোমাদের জীবনে, তাই এটা সমাধান করা উচিত। এরপর সে জেরিনের সাথে এই ব্যাপারে কথা বললে জেরিন সোহাগকে নিয়ে নিশানের কাছে আসে সবকিছু খোলাসা করতে। তখন নিশান জেরিনের সাথে কথা বলার জন্য 5 মিনিট সময় চেয়ে বসে, কিন্তু জেরিন রাজি হয় না। তবে সোহাগ কথা বলার জন্য 5 মিনিটের অনুমতি দেয়। নিশান তখন আবারও জেরিনকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে এবং পায়ে পড়ে বিয়েটা ভাঙার জন্য। সে অনুরোধ করে বলে সোহাগকে ছেড়ে তার কাছে চলে আসার জন্য, তবে জেরিন না করে দেয়। আর নিশান তখন পাগলের মতো করতে থাকে এবং এক পর্যায়ে সে জোরপূর্বক জেরিনের সঙ্গে শারীরিক সম্পর্ক করে বসে। আর সোহাগ যখন বুঝতে পারে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে, তখন সে নিশানকে মারতে শুরু করে। এতে নিশান সোহাগকে ধাক্কা মেরে বসে, কিন্তু দুর্ভাগ্যবশত সোহাগ ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায়, একেবারে স্পট ডেড আর কি। এখন নিশান কি করবে কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। আসলে নিশানের কোনো ইন্টেনশন ছিল না সোহাগকে মেরে ফেলার, কারণ সে তো কোনো দোষ করেনি। তার রাগ ছিল শুধুমাত্র জেরিনের উপর। এরপর পরই নিশানকে পুলিশ ধরে নিয়ে আসে। সোহাগের মা এবং জেরিন আদালতে নিশানের বিরুদ্ধে বক্তব্য দেয়। সবাই নিশানের ফাঁসি চায়, কারণ ওর মতো সাইকোর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এমনকি এই ব্যাপারটা নিয়ে এলাকার লোকজন অনেক ক্ষিপ্ত হয়ে যায়, এমনকি নিশানদের বাড়িঘরও পুড়িয়ে দেয়। যখন ওদের বাড়িতে আগুন দিয়েছিল, তখন সেই আগুনে পুড়ে নিশানের দাদি মারা যায়। আর ঠিক এই সব কারণেই নিশান 14 বছর ধরে জেল খেটেছিল। জেল থেকে ছাড়া পাওয়ার পর নিশান তার বন্ধু বাবুর কাছে আসে এবং জেলখানায় সে কিভাবে বদলে গিয়েছে এই ব্যাপারগুলো সে বাবুকে জানায় এবং বলে, এই 14টা বছর আমি জেল থেকে শুধু একটা দোয়াই করেছি, যেন সবাই আমাকে মাফ করে দেয়, আর এই দুর্ঘটনার আগে যেমন ছিল সব কিছু যেন তেমন হয়ে যায়। কিন্তু আইনের চোখে সে 14 বছর জেল খেটে পাপের প্রায়শ্চিত্ত করলেও সে বেরিয়ে এসে দেখে সমাজের চোখে এখনও সে ঘৃণিত ব্যক্তি। এরপর নিশান বাড়ি ফিরলে কমিশনার ফোন দিয়ে নিশানের বাবাকে জানায় নিশানকে এলাকা ছেড়ে চলে যেতে হবে, কারণ ওর মতো কুলাঙ্গারের এই এলাকায় কোনো জায়গা নেই, আর তুমি যদি ওকে জায়গা দাও তাহলে তোমারও খবর আছে। তারপর নিশানের বাবা নিশানকে বলে, তুই নিজে নিজে প্রতিষ্ঠিত হ, এই এলাকায় তোর থাকার কোনো প্রয়োজন নেই। পরদিন সকালবেলা নিশান সরাসরি চলে আসে সোহাগের মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু সে ক্ষমা চাওয়ার সাহস জোগাতে পারে না, তাই সে ফিরে আসে। এরপর সে সেখান থেকে চলে আসে তার বড় বোনের শ্বশুর বাড়িতে।
সেখানে আসার পর তার বড় বোনের হাজবেন্ড তাকে ইচ্ছা করে এটা ওটা বলতে থাকে এবং বলে, তোর মতো কুলাঙ্গার কেন আমার বাড়িতে পা দিয়েছে, তুই এখনই এখান থেকে চলে যা। এমনকি তার দুলা ভাই নিশান এই বাড়িতে এসেছে শুধুমাত্র এই কারণে নিশানের বোনকেও অনেক শাসাতে থাকে। এমনটা দেখে নিশান সেখান থেকে দ্রুত চলে যায়। এর পরপরই দেখা যায় নিশানের বাবা নিশানের জন্য একটি পাত্রী ঠিক করেছে, কিন্তু এই মেয়েটার একটা সমস্যা আছে, মেয়েটা কথা বলতে পারে না। মেয়েটার নাম ছিল লিখন। তখন নিশান লিখনের সামনে গিয়ে বলে, আমি কিন্তু মার্ডার কেসের আসামি, 14 বছর জেল খেটে তারপর আমি বাইরে এসেছি। কিন্তু মেয়েটার কেন জানি ভালো লেগে যায় নিশানকে। তারপরই দেখা যায় নিশান একটা সুপার শপে কাজ পেয়ে যায়, আর ওই মেয়েটা সেখানে প্রায় প্রতিদিনই আসতো নিশানের সাথে দেখা করার জন্য। আর সেখানে এসে মেয়েটা টেক্সটের মাধ্যমে জানায়, আমি আপনার সব অতীত জানি, আমারও এক জায়গায় বিয়ে হয়েছিল, আর সেই ছেলেটা অনেক টাকা লোভী ছিল, এজন্য আপনাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই। এরপর থেকেই নিশানেরও ওই মেয়েটার উপরে একটু একটু ভালো লাগা কাজ করে। ওরা দুজনে একসাথে ঘোরাঘুরি করতে থাকে। কিছুদিন এভাবেই কেটে যায়। নিশানের জীবনে বোধহয় আবারও সবকিছু ফিরে আসছে, একদিকে চাকরি, আরেকদিকে ভালোবাসা। এরই মধ্যে হঠাৎ করে একদিন নিশানের বস তাকে ফোন করে। নিশান আগে যার সাথে চোরা কারবারি করতো সেই বস তাকে ফোন দিয়ে বলে, এখন কোনো সমস্যা নেই, তুই আবারও কাজে ফিরে আয়। তখন নিশান জানায়, আমি এভাবেই ভালো আছি, আমি আর ওসব খারাপ কাজ করব না, আমি বাকি জীবনটা ভালোভাবে কাটাতে চাই। কথা বলা শেষ করে নিশান তার কর্মস্থল সুপার শপে আসে, আর এখানে আসতেই সে একদম শক খেয়ে যায়। সে জানতে পারে তার চাকরিটা চলে গেছে। কারণ হিসেবে সে বুঝতে পারে নিশানের জেল থেকে ছাড়া পাওয়ার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, আর সবাই জেনে গেছে নিশান একজন দাগী আসামি। এজন্য দোকানদার তাকে কোনোভাবেই এই চাকরিটাতে আর রাখবে না। মূলত এই ভিডিওটা ভাইরাল করেছিল সোহাগের মা, আর সে এখন নিশানের জীবনের সব কিছু অস্বাভাবিক করে দেওয়ার জন্য চেষ্টা করছে। আর এরপর পরই নিশানের কাছে ওই মেয়েটা আসে, কিন্তু তার সাথে অনেক খারাপ ব্যবহার করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় নিশান, এবং সে সেখান থেকে সোজা চলে আসে সোহাগের মায়ের কাছে। সোহাগের মা তখন নিশানের সাথে অনেক রাগ দেখায়, এমনকি সে নিশানকে মারতেও আসে। আর এই ব্যাপারগুলো দেখে আশেপাশে থাকা লোকজন তাকে বাইরে নিয়ে আসে। নিশান সবার কাছে এমন লাঞ্ছনার শিকার হয়ে অনেক কান্না করতে থাকে। তারপর সেখান থেকে নিশান সরাসরি চলে আসে তার বোনের বাড়িতে, কিন্তু সেখানে এসে সে আবারও শক খেয়ে যায়। নিশানের বোন জামাই নিশানের বোনকে অনেক মারধর করছিল, তাও আবার নিশানের জন্যই। তারপর সেখান থেকে অনেক মন খারাপ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় নিশান। রাস্তায় আসলে সে দেখতে পায় সাধারণ মানুষ নিশানের ফাঁসির জন্য মিছিল করছে। এইটা দেখে নিশানের মনটা একদমই ভেঙে যায়। এরপর সে সেখান থেকে বাড়ি চলে আসে। নিশানের বাবা তাকে দেখা মাত্রই কষে একটা চর বসিয়ে দেয়। তারপর ওদের বাড়িতে ওদের গ্রামের কমিশনার চলে আসে। তখন নিশানের বাবা জিজ্ঞেস করে, কেন তুই সোহাগের মায়ের কাছে গিয়েছিলি? নিশান জানায়, মাফ চাইতে গিয়েছিলাম, ওনার ছেলেকে আমি মেরে ফেলেছি, তো এতটুকু তো ওনার পাওনাই আছে। তখন কমিশনার বলে ওঠে যে সবাই বলছে তুই ওনাকে মারতে গিয়েছিলি, সবাই তোর উপর অনেক ক্ষিপ্ত, তাই তোর জন্য এই গ্রামটা অনেক রিস্কি, তাই ভালো হবে তুই এই গ্রাম থেকে দূরে কোথাও চলে যা। আর অন্য কোনো উপায় না পেয়ে নিশান এই এলাকা ছেড়ে চলে যেতে চায়। তখন বাবা বলে, তুই রাজশাহী চলে যা, আর গিয়ে লিখনকে বিয়ে করে একটু শান্তিতে থাক। পরদিন রাজশাহী চলে আসে নিশান। এরপর সেখানে লিখন আসে। তারা দুজনে আবারও একসাথে থাকতে শুরু করে। আস্তে আস্তে তাদের মধ্যে সম্পর্কটা ভালো হতে থাকে। আবারও মনে হয় সুখ চলে আসে নিশানের জীবনে, কিন্তু এই নিশানের জীবনে সুখ তো আর বেশি দিন টেকে না। যাই হোক, এরপর একদিন দুজন যখন ঘোরাঘুরি করছিল তখনই নিশান দূর থেকে দেখতে পায় জেরিনকে, আর তার সাথে দেখা একটা ছোট্ট মেয়েকে। এটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। সাথে সাথে নিশান ফোন দেয় বাবুকে, আর জানায় জেরিনকে দেখলাম আজকে, ওর সাথে একটা মেয়েও আছে। তখন বাবু বলে, এখন তুই শুধুমাত্র লিখনকে নিয়ে চিন্তা কর, জেরিনকে নিয়ে তোর আর ভাবা লাগবে না। কিন্তু নিশানের মন তো শুধু জেরিনের দিকে। যে জেরিনকে সে ভালোবেসেছে তাকে কি আর ভোলা যায়? ভালো কি আর সবাইকে বাসা যায়? এরপর নিশান বাড়িতে না ঢুকে খুঁজতে থাকে জেরিনকে। অনেক খোঁজাখুঁজি করতে থাকে নিশান,
কিন্তু কিছুতেই সে তাদের খুঁজে পাচ্ছিল না। এরপর নিশান যখন একটা গলি দিয়ে হাঁটাহাঁটি করছিল তখনই হঠাৎ করে কয়েকজন এসে উঠে নিয়ে যায় নিশানকে। তারপর নিশানের যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তার আগের বস্তাকে উঠে নিয়ে এসেছে। এই বস্তার নাম হচ্ছে রবি। এই রবি আর রঞ্জিতের সাথে আগে নিশান চোরাকারবারির কাজ করত। এরপর নিশান রবির বাড়িতে আসলে দেখে ওই পিচ্চি মেয়েটাকে, যাকে সে জেরিনের সাথে দেখেছিল। এটা দেখে নিশান অনেক অবাক হয়ে যায়। তখন রবি জানায়, ওটা আমার সৎ মেয়ে, আমারও একটা ছেলে আছে। ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় জেরিন। তখন নিশানের আর বুঝতে বাকি থাকে না যে জেরিনকে রবি বিয়ে করেছে। যেটা বুঝতে পেরে নিশান একদম হতভম্ব হয়ে যায়। যে জেরিনকে সে এতটা ভালোবাসে, যার জন্য সে 14 বছর জেল খেটেছে, যার জন্য সে পরিবার সমাজ থেকে বিচ্ছিন্ন, সেই জেরিন চোরাকারবারির স্ত্রী। সে তখন বুঝতে পারে না কেন রবির সাথে জেরিনের বিয়ে হয়েছে। আর এর পরপরই নিশানকে ফোন দেয় তার আগের বস রঞ্জিত। রঞ্জিত তখন থেকে ফোন দিয়ে বলে, রবি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এমনকি তোর সাথেও বিশ্বাসঘাতকতা করেছে, তোর জেরিনকে বিয়ে করে নিয়েছে। তো এখন থেকে তুই শুধু আমার হয়ে কাজ করবি, তোর যা যা লাগে আমি তোকে সব কিছু দেব। তোর মূল কাজ হবে রবির সাথে থেকে তার সব কিছু তুই আমাকে জানাবি। এরপর নিশান রবির কাছ থেকে জানতে পারে সোহাগের মৃত্যুর পর জেরিন প্রেগনেন্ট হয়ে যায়, তার একটা মেয়েও হয়। সেই সময় জেরিন অনেক অসহায় হয়ে পড়ে, আর সে সুযোগ নিয়েই রবি জেরিনকে বিয়ে করেছে এবং রবির ওই ঘরে তার একটি ছেলেও হয়েছে। এমনটা শুনে নিশানের সন্দেহ হতে থাকে জেরিনের প্রথম যে মেয়েটি, সে মেয়েটি হয়তো তারই সন্তান। কারণ জেলে যাওয়ার আগে সেদিন জেরিনের সাথে সে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেছিল। এর মধ্যে নিশান জানতে পারে রবি তাকে কেন ধরে নিয়ে এসেছে। ওই যে রঞ্জিতের সাথে রবি যে প্রতারণা করেছে, এখন রবি চায় নিশানকে সাথে নিয়ে রঞ্জিতের সাথে তাদের ভুল বুঝাবুঝি শেষ করতে। তবে এখনো নিশানের এইসব ঝামেলায় জড়ানোর বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। কিন্তু কৌশলী তার মেয়ে কিনা শুধুমাত্র সেটা জানার জন্য রবির বাড়িতে থাকে নিশান। পরদিন নিশান দেখতে পায় বিভিন্ন উছিলায় রবি তার কিশোরী সৎ মেয়ের গায়ে ব্যাট টাচ করছে। তখন থেকেই নিশানের ভিতরে একটা পিতৃভাব জন্মাতে থাকে এবং সে রবির আচরণের প্রতিবাদ করতে থাকে। এসব দেখে রবি কৌশলীকে স্কুলে আনা নেওয়ার দায়িত্ব দেয় নিশানকে। নিশান কৌশলীকে একটা বাঁশি দিয়েছিল, কোনো বিপদে পড়লে যেন সে বাঁশি বাজিয়ে তাকে ডাকতে পারে। এদিকে জেরিন নিশানকে বারবার চলে যেতে বললেও কৌশলীর জন্য সব অপমান সহ্য করে নিশান রবির বাড়িতে থেকে যায়। আর এই জেলখাটা দাগি জীবনে কৌশলী ছাড়া আর তার বেঁচে থাকার কোনো অবলম্বন ছিল না। নিশান প্রায় প্রত্যেক দিন লিখনের সঙ্গে দেখা করত, আর ওর সাথে দেখা করে তারপর চলে আসতো রবির বাড়িতে। এমনভাবে দেখতে দেখতে হঠাৎ একদিন জেরিন বলে ওঠে যে, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখানে কেন এসেছো, কোন মতলবে এসেছো? তখন নিশান বলে, ওইটা কি আমার মেয়ে? এসবের সাথে নিশান আরও অনেক প্রশ্ন করতে থাকে। জেরিন এসব প্রশ্নের কোনো উত্তর দেয় না, বরঞ্চ জেরিন তাকে এড়িয়ে যায়। এরপর জেরিন বাধ্য হয়ে জানায় এটা সোহাগের মেয়ে, আর ওর বাবাকে তুমিই মেরে ফেলেছো। আর তুমি যদি আর একটু সময় এখানে থাকো, আমি কিন্তু আমাদের মেয়েকে সব কিছু বলে দেব। তাই তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি এখান থেকে চলে যাও। কিন্তু নিশান বলে, সোহাগের মৃত্যুটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল, ওকে মেরে ফেলার আমার কোনো রকম ইন্টেনশন ছিল না। তারপরও জেরিন নিশানের কোনো কথাই শোনে না এবং তাকে এখান থেকে চলে যেতে বলে। এরপর জেরিন রবিকে জিজ্ঞেস করে যে, নিশান এখানে কেন, তুমি কেন ওকে এখানে নিয়ে এসেছো? তখন রবি বলে যে, কৌশলীর বাবা নিশান কিনা এটা জানার জন্য আমি ওকে এখানে নিয়ে এসেছি, তুমিও তো জানো না যে কৌশলীর বাবাকে। এটা শুনে আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায় জেরিন। এদিকে কৌশলীকে স্কুলে নিয়ে ঘোরাঘুরি করে বাড়ি ফিরে আসে নিশান। তখন জেরিন বলে স্টাফরা বাড়ির বাইরে থাকে, ঘরের ভিতরে ঢোকার কোনো পারমিশন নেই। তারপর আবারও জেরিন নিশানকে অপমান করে সেখান থেকে চলে যেতে বলে। তখন নিশান বলে, আমার যাওয়ার তো কোনো রাস্তাই খোলা নেই, আর কৌশলী যদি আমার মেয়েও হয়ে থাকে তারপর আমি তাকে নেব না। কারণ দাগি আসামির সাথে ভালো মানুষ থাকলেও তাকেও সবাই দাগি আসামি মনে করবে। আর এই জন্য আমার আর কেউ নেই, কারণ আমি তো দাগি। আর এখানে এসে আমি আমার জীবনে বেঁচে থাকার একটা আশা খুঁজে পেয়েছি। আমার থেকে তুমি ওকে ছিনিয়ে নিও না। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কৌশলীকে আমি প্রোটেক্ট করে যাব। এরপর থেকে কৌশলীর সাথে খুব সুন্দর মুহূর্ত কাটাতে থাকে নিশান। এরপর নিশান বাবুকে কল দিয়ে বলে যে, কৌশলী আমারই মেয়ে, কিন্তু সে তার মায়ের সাথে থাকবে, আমি শুধু দূর থেকে দেখে যাব।
এমনভাবে চলতে থাকলে হঠাৎ একদিন কৌশলী তার দাদিকে ফোন দিয়ে জানায় যে দাদি, আমার একটা ভালো বন্ধু হয়েছে। এবং সেই সাথে কৌশলী তার বন্ধুর নামটাও বলে। আর এখানে তার বন্ধুর নাম বলে নিশান। নিশানের নাম শুনে কৌশলীর দাদি অর্থাৎ সোহাগের মা একদমই হতবাক হয়ে যায়। আর এভাবেই কেটে যায় আরও কয়েকটা দিন। এরপর একদিন জেরিন জানায়, সেদিন তোমাকে আমি আসতে বলেছিলাম আমার বাবার সাথে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য, কিন্তু কেন তুমি আসলে না? তুমি যদি সেদিন আসতে তাহলে এই দিনগুলো আমাদের আর কারোরই দেখতে হতো না। তখন নিশান জানায়, ভেবেছিলাম একটা বড়সড় দান মেরে আসবো আর সারা জীবনের মতো ওই কাজ ছেড়ে দেব। এরপর আরো অনেক কথা বলে আর দুজনের মন খারাপ হয়ে যায়। এত কিছু শোনার পরও জেরিন রবিকে জানিয়ে দেয় নিশান যেন আর না আসে আমাদের বাড়িতে। ঠিক তখনই সেখানে কৌশলীর দাদি চলে আসে। সে সেই কৌশলীকে জানিয়ে দেয় যে তার বাবাকে নিশানি মেরেছে, তাই ওর থেকে তুই দূরে দূরে থাকবি। নিশান যেহেতু এখন রবির হয়ে কাজ করছে, তাই সে তার কথা মতো রঞ্জিতকে ফোন দেয়। এরপর রবি রঞ্জিতের সাথে কথা বলে এবং তাকে বাংলাদেশে আসতে বলে এবং জানিয়ে দেয় তাদের মধ্যে সবকিছু মিটমাট করে নেবে। মূলত রঞ্জিত রবির কাছে অনেক টাকা পেত আর সেই টাকাগুলো রবি দিয়ে দিতে চায়। পরদিন রবি নিশানকে নিয়ে চলে যায় রঞ্জিতের সাথে দেখা করার জন্য। আসলে রবি রঞ্জিতকে মিটিংয়ে এনেছিল ওকে মেরে ফেলার জন্য, তাই তারা দুজনে মুখোমুখি হলে স্নাইপার দিয়ে মারতে আসে রঞ্জিতকে। এরপর রবির লোকজন রঞ্জিতের লোকজনকে মারতে থাকে আর রবির এক ভাড়া করা গুন্ডা গুলি করে রঞ্জিতকে। তখন রঞ্জিত নদীতে ঝাঁপ দেয় আর রঞ্জিতকে মারার দোষটা চাপিয়ে দেয় নিশানের ঘাড়ে। তারপর রবি নিশানকে বলে, তোকে প্ল্যান করে এখানে এনেছি, রঞ্জিতকে মেরে দেব আমি, কিন্তু দোষটা যাবে তোর ঘাড়ে। আর এটা বলে সে নিশানকে মারতে গেলে সে কোনো রকমে নদীতে ঝাঁপ দিয়ে বেঁচে যায়। এদিকে দেখা যায় রবি যে রঞ্জিতকে মেরেছে এটা উপর মহলের সবাই জেনে যায়। এতে রবি অনেক ভয় পেয়ে যায়। তবে রঞ্জিত এত সহজ লোক ছিল না, সে এখনো বেঁচে আছে। সে ঠিকই বুঝে গেছে নিশান জড়িত থাকুক আর না থাকুক রবি অবশ্যই মার্ডার প্ল্যানের মূল হোতা। তাই সে রবিকে সাহায্য করার জন্য কৌশলীকে লোক দিয়ে তুলে আনায়। রঞ্জিত তো আর জানতো না যে কৌশলীর আসল বাবা রবি নয়, আর রবির তো কৌশলীর প্রতি কোনো মায়াও ছিল না। তাই সে নিজের ছেলেকে নিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন জেরিন এসে তাকে বাধা দিলে রবি জেরিনকেও মারতে থাকে। তবে তখনই সেখানে নিশান চলে আসে এবং রবিকে প্রতিহত করে। এরপর নিশান রবি যে রঞ্জিতের সাথে প্রতারণা করে বেশ কিছু টাকা মেরে দিয়েছিল সেই টাকা রবির কাছ থেকে নিয়ে নেয়। তারপর রবি আর তার ছেলেকে বিদেশে পালানোর সুযোগ করে দেয়। এরপর সে জেরিনকে সাথে নিয়ে কৌশলীকে মুক্ত করতে চায়। এজন্য সে তাদের আগের কথা মতো রেল স্টেশনে টাকা নিয়ে আসলে রঞ্জিত ফোন দিয়ে জানায় টাকা পেলে সে কৌশলীকে ছেড়ে দেবে ঠিকই, কিন্তু রবির সাথে মিলে তাকে হত্যার ষড়যন্ত্র করায় নিশানকে মরতে হবে। তখন নিজের জীবনের বিনিময়ে হলেও তার মেয়ে কৌশলীকে বাঁচানোর জন্য রঞ্জিতের ঠিকানায় যেতে থাকে। এমন সময় জেরিন নিশানকে শোনায় এক ভয়ঙ্কর সত্যি, যে সত্যিটা শুনে নিশানের সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। সত্যিটা হলো জেরিনের সাথে সোহাগেরও শারীরিক সম্পর্ক হয়েছিল, আর সোহাগ মারা যাওয়ার দিন নিশানও জোর করে তার সাথে মিলিত হয়েছিল। তাই যখন সে গর্ভবতী হয় তখন তার মনে একটা সন্দেহ জাগে যে তার গর্ভের সন্তানের আসল জনককে। এজন্য কৌশলীর জন্মের পর জেরিন গোপনে ডিএনএ টেস্ট করিয়েছিল এবং নিশ্চিত হয়েছিল যে কৌশলী আসলে সোহাগেরই মেয়ে, নিশানের মেয়ে নয়। নিশান এই কথাটা শুনে খুবই কষ্ট পায়। এতদিন ধরে সে ভেবেছিল কৌশলীর মাধ্যমে সে পৃথিবীতে তার শেষ চিহ্ন রেখে যাবে, কিন্তু এখন যখন সে জানতে পারলো কৌশলী তার মেয়ে নয় তখন তার ভেতরে এক ক্ষতের সৃষ্টি হয়। তার জীবনের শেষ অবলম্বনটাও যেন সে হারিয়ে ফেললো। কিন্তু পরক্ষণেই সে কি যেন ভেবে সিদ্ধান্ত নেয়, যার মেয়েই হোক না কেন সে নিজের জীবন বলিদান দিয়ে হলেও কৌশলীকে বাঁচাবে। সে টাকা নিয়ে রঞ্জিতের আস্তানায় যায়। রঞ্জিত নিশানকে গুলি করে মেরে ফেলতে গেলে কৌশলীর বুদ্ধির কারণে নিশানের দিকে তাক করা গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়, আর সেই সুযোগে নিশান সবার সাথে লড়তে থাকে। তবে এক পর্যায়ে সকলের সাথে যুদ্ধ করতে গিয়ে নিশান আহত হয়ে পড়ে। তখন রঞ্জিত কৌশলীকে নিয়ে ভারতের দিকে যেতে থাকে আর নিশানকে উদ্দেশ্য করে বলে, তোর মেয়েকে আমরা ভারতে নিয়ে পতিতালয়ে বিক্রি করে দেব। এই ঘটনাটি ঘটেছিল ঠিক ভারত সীমান্তের মধ্যবর্তী একটা জায়গায়। নিশান যখন বুঝতে পারে তার এই অবস্থায় সে কৌশলীকে বাঁচাতে পারবে না, তখন সে নিজের শেষ শক্তিটুকু দিয়ে একটা ঠেলা গাড়ির উপরে আগুন জ্বালিয়ে প্রতিরোধ গড়ে তোলে। আর জঙ্গলের ভেতর থেকে হঠাৎ করে আগুন জ্বলতে দেখে দূর থেকে বর্ডার গার্ডরা রঞ্জিতকে দেখে ফেলে।
এবং বর্ডার ক্রস করার আগেই তারা রঞ্জিতের দেওয়াকে গুলি করে শেষ করে দেয়। তবে এর আগে কিন্তু নিশানের বুকে লেগেছিল রঞ্জিতের গুলি। জীবনের শেষ শক্তিটুকু দিয়ে সে কৌশলীকে জেরিনের কাছে ফিরিয়ে দিয়ে নিজের প্রতিজ্ঞা পূরণ করে। মারা যাওয়ার আগে সে সবার কাছে ক্ষমা চাইতে থাকে। এমনকি এতদিন ধরে তাকে ঘৃণা করা সোহাগের মাও একটা ভ্যান নিয়ে আসে নিশানকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। নিশান তখন বুঝতে পারে যে তার জীবনের বিনিময়ে হলেও তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত সে করতে পেরেছে। এই জন্য নিশান মৃত্যুর আগ মুহূর্তে জীবনের কিছু সুন্দর মুহূর্ত কল্পনা করতে করতে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর এখানেই শেষ হয়ে যায় এই অসম্ভব সুন্দর দাগ কেটে যাওয়া দাগি মুভিটি। নিশান কিন্তু তার পাপের দুইবার প্রায়শ্চিত্ত করলো। একবার 14 বছর জেল খেটে আইনের চোখে শাস্তি থেকে মুক্ত হলো, কিন্তু সে তখনও তার পরিবার, সমাজ কিংবা ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে খুনি ছিল। তখনও সে তাদের কাছে লাঞ্ছিত। তারপর সে এবার যখন নিজের জীবন বলিদান দিয়ে সেই ক্ষতিগ্রস্ত পরিবারের শেষ চিহ্ন কৌশলীকে বাঁচালো, তখন সে সবার কাছে ক্ষমা পেল। হয়তো এবার সে পুরোপুরি প্রায়শ্চিত্ত করতে পেরেছে। আমাদের সমাজে এমন কিছু ঘটনা হরহামেশাই ঘটে থাকে। যে মানুষগুলো জেল খেটে ফিরে আসে আমরা তাদেরকে ভিন্ন চোখে দেখি, তাদেরকে আমাদের সমাজের আতঙ্ক মনে করি। সমাজের মধ্যে আবার তেমন কোনো অপরাধ ঘটলে আমরা তাদেরকে সন্দেহ করি। এভাবেই তাদের জীবনটা চাইলেও আর সুন্দর হয়ে ওঠে না। এজন্যই মুভিতে বলা হয়েছে জেলের দাগ একবার যার লাগছে সেই দাগই। তো গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিও, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে। আর সবার কাছে একটি করে কমেন্ট চাচ্ছি। তোমাদের একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। গল্পটা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।